আসসালামু আলাইকুম সবাইকে। মাঝখানে অনেক বড় একটা বন্ধের পরে হইতেছে আজকে ক্লাস নিতে বসছি, এবং আমি আন্তরিকভাবে দুঃখিত যে বন্ধ হচ্ছে। আমার মডার্ন ফিজিক্স অনেকটা আগানোর কথা থাকলেও আমি খুব বেসিক কিছু আইডিয়া যেগুলো দিয়ে তোমার প্র্যাকটিস করতে পারো ওইটুকু আইডিয়া নিয়ে কাজ করে আমি ক্ষান্ত হয়েছিলাম, এবং তোমাদেরকে কি কি যে হোমওয়ার্ক দিয়েছিলাম হোমওয়ার্ক গুলো আমি পরে দেখতেও পাইনি, এখনো বোধহয় সাবমিশন অফ করা হয় নাই। সাবমিশন সম্ভবত এখনো কন্টিনিউ আছে। তো কেউ যদি সাবমিট না করে থাকো করতে পারো। আমি মানে মাঝখানে পুরো সময়টা যথেষ্ট ব্যস্ততার মধ্যে দিয়ে গেছি। দ্যাটস ওয়াই একটু ইরেগুলারিটি হয়েছে, আশা করি এটাকে ক্ষমাসুলভ দৃষ্টিতেই দেখবা। অনেকেই জানো যে আমি কেন ইরেগুলারিটির মধ্যে দিয়ে যাইতে হয়েছে আমাকে। তো বুঝতেই পারছো যে জিনিসগুলা স্বাভাবিক। তো আজকের ক্লাসটাতে আমি যেটা করব, যেহেতু তোমাদের 23 তারিখে পরীক্ষা আছে, পরীক্ষার আগেই আমাকে এই চ্যাপ্টারটা শেষ করতে হবে। অ্যাটলিস্ট শর্টের সিলেবাসের পার্টটুকু শেষ করতে হবে। আহামরি কঠিন কিছু না। আমরা যে সকল জিনিস আমাদের অঙ্ক করার জন্য দরকার সে সকল জিনিস আমরা করে ফেলছি। আর আজকে একটু বুক রিডিং এর পার্টটা নিয়ে আলোচনা করবো, যেটা নিয়ে আসলে আলোচনা না করলে অনেক বড় একটা ঘাটতি থেকেই যায়। ওকে। তো বুক রিডিং এর পার্টটা নিয়ে আলোচনা করার শুরুতেই আজকে আমরা দেখবো যে হচ্ছে তুমি যদি বইয়ের প্রথম থেকে আসো আর কি, একদম এইখানে আইনস্টাইনের ছবি টবি দিয়ে পুরো ভরায় ফেলছে, আর এখানে কিছু ইকুয়ালিটি এফ স্কোয়ার দিয়ে রাখছে। আর এখানে একটা চিত্র দেখতে পারবো ফটো ইলেকট্রনের ইফেক্টে। এটা নিয়ে তোমাদের চ্যাপ্টার সিলেবাসে আছে কিনা এটা আমি জানি না, আমি আসলে এই দুইটা জিনিস এখনো টাচ করিনি। এই জন্য থাকলে আমি আগে থিওরিতে ওই জিনিসগুলো টাচ করতাম, তারপরে হচ্ছে যাইতাম। তো এটা আমাকে একটু জানাই দিও যে আসলে এই যে দুইটা জিনিস, ফটো ইলেকট্রিক ইফেক্ট আর হচ্ছে তোমার এক্স রে ব্যাপারগুলো সিলেবাসে আছে কি নাই। তো তারপরে যদি আসো তুমি, এখানে আধুনিক পদার্থবিজ্ঞানে কিছু ধারণা আছে মেডিকেল পাবলিকদের জন্য। যতটুকু এই যে লাল কালারে দাগা অঙ্কিত অংশ আছে ততটুকুই এনাফ, আই থিঙ্ক মোর দ্যান এনাফ। তো তারপরে তুমি যদি আগাও দেখবে হচ্ছে প্রসঙ্গ কাঠামো নিয়ে একটা কথা বলা আছে। এই প্রসঙ্গ কাঠামো জিনিসটা আসলে কি? মনে করে দেখো, আমরা যখন প্রথম ক্লাসটা পড়লাম তখন আমরা সবসময় একটা পৃথিবীকে নিচ্ছিলাম এবং এভাবে একটা রকেট আর্ট করছিলাম। আমরা সবসময় যেটা করছি, পৃথিবীর সাপেক্ষে রকেটের বিভিন্ন জিনিসপাতি মেজার করতেছিলাম, যে রকেটের বেগ কত, রকেটের দৈর্ঘ্য কত, এইসব জিনিসপাতি আমরা পৃথিবীর সাপেক্ষে মেজার করতেছিলাম। তো এইখানে রকেট আর পৃথিবী এটাকে আসলে প্রসঙ্গ কাঠামো চিন্তা করা হয় কার সাপেক্ষে। যেমন আমি যদি বলি পৃথিবীর সাপেক্ষে, তার মানে হচ্ছে পৃথিবী হচ্ছে একটা কাঠামো, একটা প্রসঙ্গ কাঠামো, জাস্ট লাইক হচ্ছে এর একটা এক্সিস আছে, একটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে জেড অক্ষ। পৃথিবীর তিনটা এক্সিস আছে, এটা আমরা জানি। তো আমি যখন বলতেছি পৃথিবীর সাপেক্ষে রকেটটা আছে, তাহলে এটাকে ওয়াই ধরলাম, এটাকে জেড ধরলাম। আমি যখন বলতেছি পৃথিবীর সাপেক্ষে রকেটটা আছে, তখন অনেক কথা বলা যায়। যেমন পৃথিবীর সাপেক্ষে রকেটটা কোথায় আছে, ধরো 10,15,16 এই দূরত্বে আছে। তার মানে কি, আমি কিন্তু বলি নাই কত একক, মানে এটা ধরো হচ্ছে আলোকবর্ষ, 10 আলোকবর্ষ, 15 আলোকবর্ষ, 16 আলোকবর্ষ দূরে আছে। এর মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর এখানে 10 পরিমাণ যাব, ওয়াই অক্ষ বরাবর 15 যাব, জেড অক্ষ বরাবর হচ্ছে 16তে গেলে আমি রকেটটাকে পাবো। তাহলে দেখো এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা না? কিন্তু একটা স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমি অন্য কিছুকে মেজার করতেছি। মডার্ন ফিজিক্সে এই স্থানাঙ্ক ব্যবস্থাটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কিছুই না, একটা স্থানাঙ্ক ব্যবস্থা। তো এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ওই যে রকেট ছিল, রকেট থেকে বসে থাকা মনে কর কেউ, সে হচ্ছে পৃথিবীকে ধরো ওই মেজার করবে। তো তার কাছেও কিন্তু একটা প্রসঙ্গ কাঠামো আছে, মানে মনে করো তার কাছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে। তাহলে দেখো আমি কি করতেছি, আমি পৃথিবীর সাপেক্ষে ধরো এটা 1 নম্বর প্রসঙ্গ কাঠামো, তার সাপেক্ষে আরেকটা প্রসঙ্গ কাঠামোকে মেজার করতেছি। এখানে দুইটা প্রসঙ্গ কাঠামো আছে। তো প্রসঙ্গ কাঠামো জিনিসটা কিছুই না, স্থানাঙ্ক ব্যবস্থা। তুমি যখন কারো সাপেক্ষে কারো অন্য কিছু মেজার করতেছো, হইতে পারে দৈর্ঘ্য, হইতে পারে বেগ, হইতে পারে তার ভর, তুমি কিছুই করতেছো না, তুমি আসলে একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আরেকটা প্রসঙ্গ কাঠামোর বিভিন্ন কিছু মেজার করতেছো। প্রসঙ্গ কাঠামো মানে কি? স্থানাঙ্ক। দুইটা স্থানাঙ্ক সিস্টেম আছে, একটা এখানে, একটা হচ্ছে এখানে। দুইটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমরা কাজ করতেছি। এখন এই প্রসঙ্গ কাঠামোগুলো আসলে কিসের জন্য ইম্পর্টেন্ট, বা এগুলো দিয়ে আমরা আসলে কি করতে পারি, ধরতে পারি, খাইতে পারি, না কি করতে পারি আসলে? যদি লিটারালি বলি, একটু থামো, আমার এখানে একটা জিনিস চেঞ্জ করা উচিত। নাম্বার লক, তারা জাস্ট 1 সেকেন্ড। আচ্ছা হোক, এটা পরে দেখতেছি। তো প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে যেটা হয়, প্রসঙ্গ কাঠামো দুই রকম হইতে পারে। একটা প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে চিন্তা করো, আমি জাস্ট এখানে যদি দেখাই, ধরো প্রসঙ্গ কাঠামো মানে কি? স্থানাঙ্ক ব্যবস্থা। আমি এইখানে একটা স্থানাঙ্ক ব্যবস্থা নিলাম, আর এইখানে একটা স্থানাঙ্ক ব্যবস্থা নিলাম। তুমি মনে মনে চিন্তা করো যে একটা হচ্ছে রকেট, একটা হচ্ছে পৃথিবী। ওকে। এখন দুই রকম সিচুয়েশন এখানে ঘটতে পারে। একরকম সিচুয়েশন হচ্ছে এই যে 1 নম্বর প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে
এই যে 2 নাম্বার প্রসঙ্গ কাঠামো তারা সমবেগে গতিশীল হইতে পারে। সমবেগে গতিশীল বা সমত্বরণেও অনেক সময় বলা হয়। তো প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে এই দেখো ঘূর্ণন একটা হচ্ছে অজড়, একটা জড়। জড়টাতে হচ্ছে সমবেগে গতিশীল থাকার কথা, ধ্রুব বেগে গতিশীল। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা হচ্ছে সমবেগে গতিশীল হইতে পারে, যে একজনের সাপেক্ষে একজন সমবেগে গতিশীল হইতে পারে। আরেকজন হচ্ছে আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে অসমবেগ, মানে এটা ত্বরণ থাকতে পারে, অসমবেগে গতিশীল হইতে পারে। ত্বরণ থাকতে পারে, ত্বরণ আছে, আর এখানে হচ্ছে ত্বরণ শূন্য, ত্বরণ নাই। সমবেগ মানে ত্বরণ নাই, আর অসমবেগ মানে হচ্ছে ত্বরণ আছে। তো এইরকম 2টা সিচুয়েশনই অ্যারাইজ করা পসিবল, এর বাইরে আসলে কোনো সিচুয়েশন অ্যারাইজ করে না। তো কথা হইতেছে যে এই যে 2 রকম সিচুয়েশন, একটাতে ত্বরণ আছে একটাতে ত্বরণ নাই, যেটা সমবেগে গতিশীল সেটাকে আমরা বলি জড়, না জড় প্রসঙ্গ কাঠামো। সমবেগে গতিশীল হলে সেটাকে আমরা বলি জড় প্রসঙ্গ কাঠামো। সমবেগে গতিশীল হলে সেটাকে বলে জড় প্রসঙ্গ কাঠামো। আর যদি সেটা অসমবেগে গতিশীল হয় তাহলে সেটাকে আমরা বলি অজড় প্রসঙ্গ কাঠামো। আমরা জানি যে হচ্ছে যদি তোমাকে আমি গতিশক্তি বের করতে বলি, তুমি যদি নিউটনের কথা চিন্তা করে থাকো, নিউটনের আইডিয়াগুলো ইউজ করে তুমি লিখবা হাফ এম ভি স্কয়ার। বাট তুমি যখন আইনস্টাইনের থিওরিতে এসে তোমার গতিশক্তি বের করবা, তখন তোমার জন্য শক্তিটা হবে কত মনে আছে? মনে করে দেখো তো, বড় ভর বিয়োগ ছোট ভর সি স্কয়ার। ওকে, এইটা ছিল আমাদের ক্ষেত্রে। তো এই যে সম বা জড় প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে এই ফর্মুলার জন্য হাফ এম ভি স্কয়ার। তুমি যদি এখানে বইয়ের রিডিং এ যাও দেখবা, দেখো নিউটনের গতির সূত্র প্রযোজ্য হয় না, এটা হচ্ছে অজড়তে, এটা অসম যেটা। আর যেটাতে হচ্ছে নিউটনের এই গতির সূত্রগুলো প্রযোজ্য হয় সেটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ হাফ এম ভি স্কয়ার থেকে শুরু করে তুমি যে ফর্মুলা গুলো পড়ছো, ইউ ইকুয়াল টু হাফ, তোমার ইউ প্লাস এটি ইকুয়াল টু ভি, এই সব ধরনের ফর্মুলা এই জড় প্রসঙ্গ কাঠামোতে খাটে। অজড়তে যেটা খাটে, যেটা সমত্বরণে গতিশীল, সেখানে আইনস্টাইনের ফর্মুলা গুলো খাটে। বাট প্রশ্নটা হচ্ছে ভাইয়া, কিসের দরকার ছিল? আমার তো খেয়ে পড়ে আমি খুব ভালোই চলতেছিল পৃথিবীবাসী। পৃথিবীবাসীর কি দরকারটা পড়লো যে তারা হচ্ছে আইনস্টাইনের এইসব জিনিসপাতি নিয়ে মাথায় ঘামাইতে লাগলো? এর একটা চমৎকার উত্তর আছে। উত্তরটা দেওয়ার আগে একটা জিনিস তোমাকে আগে ধরে নিতে হবে যে পৃথিবী বলো, মহাকাশ বলো, তুমি যেখানেই যাও না কেন, সবখানে আলোর বেগের মানটা ফিক্সড। আলোর বেগের মানটা কখনোই চেঞ্জ হয় না। আলোর বেগের মানটা একদম ফিক্সড, এবং এই বেগের মানটা সি ধরা হয়। সেটা তুমি পানির নিচে গেলেও হচ্ছে ধরা হয় যে আলোর বেগ যদি পানি বরাবর যায় তাহলে সি। আবার তুমি যদি মহাকাশেও যাও আলোর বেগ সি, তুমি মঙ্গলে গেলেও আলোর বেগ সি, অমুকে গেলেও সি, তমুকে গেলেও সি। হ্যাঁ, এটা হচ্ছে আলোর বেগ। হ্যাঁ, পানির নিচে গেলে একটু প্রতিসরণ অঙ্কের ব্যাপার আছে, সেটা সব আমি মেজার করতেছি না, ধরতেছি তুমি পৃথিবীর যেখানেই যাও না কেন, যে কোনো অবস্থাতেই যাও না কেন, তুমি রকেট থেকে আলোর বেগ মাপতে যাও, সেটাও যেমন সি হবে। তুমি ধরো হচ্ছে গতিশীল অবস্থা রকেট ধরো, বা তুমি স্থির থেকেও যদি আলোর বেগ মাপতে চাও, সেটাও সি হবে। আলোর বেগটা কখনো চেঞ্জ হবে না। তাহলে ঝামেলাটা কোথায়? এটা তো মানি আমরা। ঝামেলাটা হচ্ছে এইরকম একটা চিন্তা ভাবনায়। ধরো এখানে একটা ট্রেন যাচ্ছে এইদিকে, সেই ট্রেনের বেগ হচ্ছে 10। আবার এই বরাবরই হচ্ছে একটা ট্রেন যাচ্ছে, সেই ট্রেনের বেগ হচ্ছে 15। তুমি ধরো এই ট্রেনটাতে বসে আছো, এই নীল কালার ট্রেনটাতে বসে আছো, বসে থেকে তুমি জানালা দিয়ে এই ট্রেনটাকে দেখতেছো। তোমার কাছে কি মনে হবে? তোমার কাছে মনে হবে 15 - 10, প্রায় 5 মিটার পার সেকেন্ড বেগে এই ট্রেনটা আগাচ্ছে সামনের দিকে। এই ট্রেনের বেগটা তোমার সাপেক্ষে হবে 5 মিটার পার সেকেন্ড, আপেক্ষিক বেগ এটাকে আমরা বলি। এটাকে আমরা বলি আপেক্ষিক বেগ। তো তোমার সাপেক্ষে বেগটা হবে 5 মিটার পার সেকেন্ড। তুমি কি করছো? তুমি কিচ্ছু করো নাই, তুমি শেষ বেগটা নিছো, দিয়ে তোমার বেগটাকে বিয়োগ করে দিছো। তোমার সাপেক্ষে, তাহলে তোমার সাপেক্ষের বেগটাকে বিয়োগ করছো, সাপেক্ষের বেগটাকে বিয়োগ করছো, ওই থেকে করছো ওই ট্রেনের যে স্থির বেগ, মানে অরিজিনাল যে বেগটা, কোনো কিছু যদি স্থির না আপাতত ধরতেছি এটা অরিজিনাল বেগ, সেখান থেকে তুমি তোমার সাপেক্ষের বেগটাকে বিয়োগ করছো। ওকে, এইটুকু তো মানতেই পারো। আচ্ছা, এবারে আরেকটা চিত্র দেখো। ধরো এইদিকে একটা রকেট যাইতেছে, আর হচ্ছে এইদিকে, আচ্ছা রকেটের কথা বাদ দিই, আমি ট্রেনের ব্যাপারটা একটু দেখাই। তো এইদিকে আরেকটা ট্রেন যাচ্ছে। এখন এই ট্রেনের বেগ হচ্ছে 10, এই ট্রেনের বেগটা হচ্ছে 15। এখন তুমি জানালা দিয়ে এই ট্রেনকে তাকাইছো, তুমি কি দেখবা? তুমি দেখবা যে বলছি তোমার সাপেক্ষে, তাহলে তোমার বেগটাকে ধরতে হবে, ধরলাম আমি -10, এই বেগটাকে ধরলাম +15। একটা দিক প্লাস ধরলেই হয়, সমস্যা নেই। প্লাস ধরা মানে এই দিকটাকে প্লাস ধরতেছি। তা তোমার অ্যান্সারটা হবে 15, মানে ট্রেনের যে অরিজিনাল বেগ বিয়োগ করবো হচ্ছে -10 কে, আসবে হচ্ছে 25। তার মানে কি, তুমি যখন জানালা দিয়ে তাকাচ্ছ, তুমি যখন জানালা দিয়ে তাকাচ্ছ, তোমার কাছে মনে হবে এই ট্রেনটা এখন 25 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আসলে কি তাই? না, আসলে তাই না, সেটা হইতেছে বেগটা হচ্ছে 15, বাট তোমার সাপেক্ষে 25। এই যে সাপেক্ষ ব্যাপারটা, সাপেক্ষ ব্যাপারটা সব ক্ষেত্রে প্রযোজ্য, আলোর ক্ষেত্রে।
আলোর ক্ষেত্রে সাপেক্ষ ব্যাপারটা প্রযোজ্য এবং আলোর ক্ষেত্রেও যে কোনো সিচুয়েশনে আলোর বেগটা হওয়া উচিত সি। যে কোনো সিচুয়েশনেও আলোর বেগটা হওয়া সি। এটা যার সাপেক্ষেই হোক না কেন, যার সাপেক্ষেই হোক না কেন, আলোর বেগ সি এর থেকে কমবেও না, সি এর থেকে বাড়বেও না। আলোর বেগ যে কোনো সিচুয়েশনে, যে কোনো সাপেক্ষে, যে কোনো প্রসঙ্গ কাঠামোতে সেটা সি। বুঝা গেছে আশা করি। এবার একটা ঝামেলা দেখো। ঝামেলাটা হইতেছে, এবার ধরো এই পাশে একটা রকেট যাইতেছে, রকেটের বেগ হচ্ছে 0.6 সি, আলোর বেগের 60%। ঠিক ঠিক আলোর বেগ না, এত বড় বেগ আসলে কখনোই বাস্তবে পাওয়া সম্ভব না। উল্টা দিকে আরেকটা রকেট যাচ্ছে, প্যারালালি সমান্তরালে যাচ্ছে, সেটা হচ্ছে ধরো 0.5 সি। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম যে তুমি ধরো প্রথম রকেটে বসে দ্বিতীয় রকেটকে দেখতেছো, অবজার্ভ করতেছো, তোমার কাছে কি মনে হবে? তো তুমি আগের সেন্স ইউজ করে বলবা যে আচ্ছা ভাই আমি তো শিখছিলাম 0.5 সিটা প্লাস, আর এই দিকটা আমি মাইনাস ধরি না, আগের আইডিয়া ইউজ করে যেটা আমি বিয়োগ করে দিলাম, 0.6 সি কে বিয়োগ করে দিলাম, আমার অ্যান্সার থাকে হচ্ছে 1.1 সি। আলোর বেগের 1 গুণ, 1.1 গুণ, মানে কি? মানে আলোর বেগের থেকে বেশি কিছু। 1.1 সি ইজ গ্রেটার দেন সি। এইটা কি হলো ভাইয়া? আমরা তো এইটা অ্যাবসর্ব মানে অ্যাজামই করে নিছিলাম যে আলোর বেগকে কখনো কাটানো পসিবল না। মডার্ন ফিজিক্স কিন্তু এই চিন্তাটার উপরই দাঁড় করানো, আলোর বেগকে কি করা সম্ভব না, কখনো কাটানো সম্ভব না। কিন্তু আমি যখন একটার সাপেক্ষে আরেকটা বের করতে যাচ্ছি, হঠাৎ খেয়াল করতেছি আলোর বেগ তো বেড়ে যাচ্ছে। এইটা তো আমার অ্যাজামশনকে হচ্ছে মানে ভুল করতেছে। তার মানে এই যে নিউটনের জিনিসটা আমরা ইউজ করলাম, যে এটা গ্যালিলিওর প্রসঙ্গ কাঠামো, টু বি অনেস্ট এরকম প্রসঙ্গ কাঠামো, এই যে যেমন একজনের সাপেক্ষে আরেকজন, সেটা আইনস্টাইনের আগে যে জিনিসটা নিয়ে মেজার করা হতো এটাকে বলা হয় গ্যালিলিও প্রসঙ্গ কাঠামো। তো দেখো গ্যালিলিও প্রসঙ্গ কাঠামো নিয়ে যখন আমি কাজটা করতে গেলাম, আমি একটা ঝামেলা ফেস করতেছি, আলোর বেগ পার হয়ে যাচ্ছে। এইটা তো কোনো কথা ছিল না যে আলোর বেগকে কোনো কিছু এক্সিস্ট করতে পারবে। তো এই যে সমস্যাটা তৈরি হয়েছে যে আলোর বেগকে কাটানো সম্ভব এই প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে, বাট কোনো কিছু তো আলোর বেগকে কাটানো পসিবল না, কারণ হচ্ছে আমরা যা দেখবো সব আলোর বেগেই দেখতে পারবো। আলো আমাদের চোখে আসবে যে বেগে, সেই বেগেই সর্বোচ্চ দেখতে পারবো, এর থেকে বেশি বেগে হলে তো দেখাই সম্ভব না। তো এইখানটাতে এই যে প্রসঙ্গ কাঠামো গ্যালিলিওতে ভেজাল হইলো, আলোর বেগকে কাটায় ফেলছে, এই সমস্যাটা সমাধান করা যায়, আইনস্টাইন সেটাকে সমাধান করে দেয় তার আপেক্ষিকতা থিওরি দিয়ে। আইনস্টাইনের থিওরিটা জনপ্রিয় হয়েছে এই সব কিছু প্রবলেমের সলিউশন দিতে পারার জন্য, এবং আরো অনেক ব্যাপার আছে। তো আলোর বেগ নিয়ে যেহেতু কথা বলতেছি, তো আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে একটা কথা অ্যাজাম করে নেওয়া হয় যে পৃথিবীর সবকিছু কোনো না কোনো মাধ্যম ছাড়া চলতে পারে না। তো তরঙ্গ একটা কি বলে, ধরো একটা হচ্ছে তরঙ্গ, আলো হচ্ছে এক ধরনের তরঙ্গ, সে একটা মাধ্যম দিয়ে যাবে, একটা কোনো না কোনো মাধ্যম দিয়ে যাবে। আমরা জানি শব্দ কোনো মাধ্যম ছাড়া চলে না। তুমি তোমার কোনো ফ্রেন্ডকে কনফিউজ করে দিতে পারো যে চাঁদে একটা, ধরো চাঁদ এখনই বিস্ফোরিত হইলো, ধরো কোনো কারণে চাঁদ এখনই বিস্ফোরিত হইলো, পৃথিবীতে থেকে তোমার কান ফুটা হয়ে গেছে চাঁদের বিস্ফোরণের শব্দে, কথাটার মধ্যে মিথ্যা কোথায়? তোমার ফ্রেন্ড প্রথমে চিন্তা করবে যে আচ্ছা চাঁদ তো কখনো বিস্ফোরিত হওয়া পসিবল না। কেন পসিবল না? হইতেই পারে। বাট পৃথিবীতে থেকে তোমার কান ফুটা হয়ে গেছে শব্দ শুনে, এটাতে মিথ্যা কথা। কারণ চাঁদ থেকে যে পৃথিবীতে শব্দ আসবে, শব্দ আসার জন্য যে মাধ্যমটা দরকার, ওই মাধ্যমটাই তো নেই চাঁদ আর পৃথিবীর মাঝখানে। ওকে, তো এইটা আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে শব্দের ক্ষেত্রে না হয় বুঝলাম শব্দ মাধ্যম ছাড়া চলে না, একইভাবে কোনো শক্তি আসলে মাধ্যম ছাড়া চলে না। যেমন আলো এক ধরনের শক্তি, এটাও মাধ্যম ছাড়া চলে না। বাট প্রশ্নটা তো এইখানে যে আলো এক ধরনের তরঙ্গ, তরঙ্গ কোনো মাধ্যম ছাড়া চলে না বুঝলাম, বাট মহাকাশ থেকে বা সূর্য থেকে যখন হচ্ছে পৃথিবীতে আলো আসে, তাহলে সেটা কোন মাধ্যম দিয়ে আসে? পৃথিবীতে কোন মাধ্যম দিয়ে আসে? এটা প্রথমে অ্যাজাম্পশন ছিল, প্রাথমিক অ্যাজাম্পশন যে হচ্ছে আলো মাধ্যম ছাড়া চলে না। তো বিজ্ঞানীরা যেহেতু এটা ধরেই নিছে যে কোনো মাধ্যম ছাড়া তরঙ্গ চলতে পারে না, তো তারা যেটা করলো যে ঠিক আছে, যেহেতু সূর্য থেকে পৃথিবীতে আলো আসে, তার মানে কোনো না কোনো একটা মাধ্যম আছে, আমি ধরে নিচ্ছি এই মাধ্যমটার নাম ইথার। তারা একটা মাধ্যম দেয়, এই মাধ্যমটাকে বলে তার ইথার মাধ্যম। ওকে, তো তারা ধরে নেয় যে মহাবিশ্বের সবখানে যে মাধ্যমটা এক্সিস্ট করে সেটা হচ্ছে ইথার মাধ্যম। বাট পরবর্তীতে মাইকেলসন মর্লি নামে দুজন বিজ্ঞানী, তারা থিওরিটিক্যালি এটা প্রুফ করে দেয়। মাইকেলসন, মর্লি, তারা থিওরিটিক্যালি এটা প্রুফ করে দেয়, এই যে তুমি এখন এই বাম পাশে যেটা দেখতে পাচ্ছ এটা আসলে প্রুফটা, এটা প্রুফ করে দেয় যে মহাবিশ্বে আসলে ইথার নামে কোনো মাধ্যমই নাই, মানে কোনো মাধ্যমই নাই। অর্থাৎ তরঙ্গ আলো যেটা আসে সেটা মাধ্যম ছাড়াই আসতে পারে। তো এখানে তুমি যদি হচ্ছে বইয়ে ঘাটাঘাটি করো, এত কিছু জানা লাগবে না, জাস্ট এইটুকু মাথায় রাখো, মাইকেলসন মর্লি প্রমাণ করে দেয় যে ইথার বলে কোনো মাধ্যম নাই। এতটুকুই হচ্ছে এইটুকু জিনিসের সামারি। প্রমাণটা আমি ফার্স্ট ইয়ারে বোঝার চেষ্টা করি, ভালো করে বুঝে নাই, সেকেন্ড ইয়ারে বোঝার চেষ্টা করে ভালো করে বুঝে, তারপর করোনার সময় অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু করে বুঝছিলাম, but বোঝানোর মতো ক্যাপাবিলিটি আমার নাই, টু বি অনেস্ট। অনেক ঘিজিবিজি প্রমাণ, জীবনে কোনোদিন কাজেও আসবে না, কোনোদিনই কাজে আসবে না, বাট তোমার যদি ইচ্ছা হয় বোঝার, ট্রাই করতেই পারো, সমস্যা নেই।
তো এইখান থেকে হচ্ছে মাইক্রোসফট বলি অনেক কিছু করে প্রমাণ-টমাণ করে দেয়। তোমাদের এত কিছু জানা লাগবে না। বাট যে জিনিসটা না জানলেই হবে না সেটা হচ্ছে তোমাদের এই যে এখানে কি দেখানো পসিবল? এখানে দেখো ৩ টা জিনিস আছে। মাইক্রোসফট মৌলিক পরীক্ষার কিছু ফলাফল আছে। এই যে ৩ টা ফলাফল আছে, এই ৩ টা ফলাফল খুব ভালো করে জানতে হবে। যেমন পরীক্ষাটা কেন করা হয়েছে? যে মহাবিশ্বে ইথার বলে কিছু নাই এটা প্রমাণ করার জন্য। এটা হচ্ছে ১ নাম্বার মানে কি বলা যায়? সিদ্ধান্ত। ১ নাম্বার ডিসিশন এ যেটা আসা যায় সেটা হচ্ছে এইটা। ২ নাম্বার ব্যাপারটা হচ্ছে যে গ্যালিলিও যে রূপান্তর একটা আছে, এটা যদিও তোমরা জানো না। ১ নাম্বারটা তো গেল ইথার নাই। ইথার বলে মহাবিশ্বে কোনো মাধ্যম নাই। ২ নাম্বার হচ্ছে গ্যালিলিও রূপান্তর এটা সঠিক না। এটা একটু বলি, এটা হয়তো এই পরীক্ষা থেকে এখনই বুঝতেছো না। গ্যালিলিও রূপান্তর সঠিক না। কারণ কি গ্যালিলিও রূপান্তর হইছে দেখলাম আলোর বেগকে এক্সিড করা পসিবল 1.1 সি এটাও সম্ভব গ্যালিলিও রূপান্তরে। ওকে, বাট এই জিনিসটা তো বাস্তবে এক্সিস্ট করে না। আলোর বেগের মানকেও কাটানো সম্ভব গ্যালিলিও রূপান্তরে। সো এটাতে ঝামেলা আছে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে আলোর বেগ একটা ধ্রুব রাশি। এটাও প্রমাণ করা গেছে। প্রমাণ করা যায় নাই বলতে এটাকেও কাটানো পসিবল বাট আলোর বেগটার থেকে বেশি বেগ পাওয়া সম্ভব। তো আপাতত ধরে নেওয়া হয় যে আলোর বেগ একটা ধ্রুব রাশি। এর মান যেকোনো কিছুর সাপেক্ষে একই থাকে। তুই মহাকাশের সাপেক্ষে পৃথিবীর আলোর বেগ বের করো আর পৃথিবীর সাপেক্ষে মহাকাশের আলোর বেগ বের করো। কোনোদিনই চেঞ্জ হবে না। এর মানটা যেকোনো সাপেক্ষে যেকোনো মাধ্যমের সাপেক্ষে যাও না কেন এর মানটা হচ্ছে 3 × 10⁸ এত মিটার পার সেকেন্ড। তো এইটা আসলে এই ৩ টা জিনিসই অ্যাসাম্প করে নেওয়া পসিবল হইছে মাইক্রোসফট মডেলিং পরীক্ষা থেকে অ্যাসাম্প করে না প্রমাণ করা পসিবল হইছে। তো এই ৩ টা জিনিস একটু মার্ক করে রাখবা এবং এটা একটু পড়ে রাখবা। তারপরে আমাদের আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এই ২ টা জিনিস। গ্যালিলিও রূপান্তরটা ঠিক না। গ্যালিলিও রূপান্তরটা সঠিক না। সম্পূর্ণ সঠিক না এটা বলে ভুল হবে। কিছু, কিছু ক্ষেত্রে কাজ করে। ওই যে জড় প্রসঙ্গ কাঠামোতে এটা কাজ করে। অজড় হইলে একটা ঝামেলায় পড়ে যাওয়া যায় আরকি। মেলা কিছু ব্যাপার-স্যাপার আছে। তো এই জিনিসটা মনে রাখবা। এরপরে যেটা বুঝতেছি যে গ্যালিলিওর জিনিসটা যেহেতু সঠিক না, গ্যালিলিওর প্রসঙ্গ কাঠামো যেহেতু ভুল, আমাদের একটা খুবই যুগোপযোগী প্রসঙ্গ কাঠামো দরকার। এইখান থেকে আসলে আইনস্টাইনের আপেক্ষিকতার থিওরিটা চলে আসে এবং আপেক্ষিকতার থিওরিটা এজন্যই জনপ্রিয়। আপেক্ষিকতা তত্ত্ব, আপেক্ষিকতা তত্ত্ব। তো আপেক্ষিকতা তত্ত্ব পড়তে গিয়ে আমি যেটা দেখছি যে ২ রকমের আপেক্ষিকতা তত্ত্ব আছে। একটাকে বলা হয় স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, আরেকটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। একটা স্পেশাল, একটা হচ্ছে জেনারেল। তো জেনারেলটা আসলে পরে আসে অদ্ভুত। স্পেশালটা আগে আসে। তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে যে জিনিসটা আছে, জেনারেলে যেটা আছে, আ এটা সম্পর্কে আমরা ধীরে সুস্থে জানবো। আমরা আপাতত বইয়ে যতটুকু আছে ততটুকুই পড়ি। এখানে অনেক কার্ভেচার এর ব্যাপার আছে। কার্ভেচার বললে হয়তো বুঝবা না। অনেক মানে এটা একটু দেখানোর মতো বিষয় আরকি। যাই হোক না কেন, তো এইখানে হচ্ছে আইনস্টাইন আপেক্ষিকতা থিওরি নিয়ে ব্যাপার-স্যাপার কিছু আছে দেখো যেটা বললাম। একটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইন যেটা দিছিল। আরেকটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। ওকে? তো এখানে আইনস্টাইন কি বলছে যে কোন কিছু আসলে পরম না। ৩ টা জিনিস নিয়ে আমরা পড়াশোনা করছি মনে আছে? একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে সময়, টাইম, একটা হচ্ছে ভর m, আরেকটা দৈর্ঘ্য ছিল l। এই দৈর্ঘ্যটা আসলে কিছু না একটা স্থানের পরিমাপ। তো স্থান জিনিসটা যেহেতু দৈর্ঘ্যটাই চেঞ্জ হচ্ছে, তো একটা স্থানের দৈর্ঘ্য প্রস্থ এটা আসলে পারফেক্টলি মেজার করা যায় না। কোনো একটা কিছুর সাপেক্ষে মেজার করা যায়। ঠিক আছে? তো এটা আইনস্টাইন বলছে স্পষ্ট ভাষায় যে স্থান, কাল এবং ভর কোনটা আসলে নিরপেক্ষ বা পরম না। প্রত্যেকটা জিনিসই আপেক্ষিক। এবং আমরা ফর্মুলা যখন পড়ছি ৩ টা জিনিসের জন্য ফর্মুলা পড়ছি। সেখান থেকে আসে আপেক্ষিক থেকেই আসে আপেক্ষিকতা। তো এইখানে আর কিছু দেখো আছে কিনা যে হচ্ছে সার্বিক তত্ত্ব যেটা সাধারণ তত্ত্ব জেনারেল থিওরি অফ রিলেটিভিটি পরস্পরের তুলনায় ঊর্ধ্ব বা নিম্নলিখিত হবে না বস্তু সিস্টেম। আচ্ছা আমার কারেন্ট গেছে।